এই যে 10 কোটি টাকা ইনকাম করলেন, এটার আসলে সিক্রেটটা কি? আপনার কেন মনে হয় যে কি এমন যোগ্যতা আপনার আছে, কি এমন কোয়ালিটি আপনার আছে যেটা আপনাকে এরকম একটা উচ্চতায় নিয়ে গেল? ওই আমি সর্বপ্রথম বলবো কনসিস্টেন্সি। আচ্ছা। মানে আমার ওই বিজনেস বা স্টার্ট আপ অনেক দিন ধরে আমি ওইটাতে লেগে আছি। একটু ব্যর্থতা মাঝখানে আসলেও আমি বলি যে এরকম পরবর্তীতে সামনে আরও ভালো দিন আসবে। ম্যাক্সিমাম মানুষ যে কাজটা করে, হ্যাঁ, তারা এই ধৈর্যটা ধরতে চায় না। আচ্ছা। ধৈর্যটা ধরতে চায় না, মাঝপথে গিয়ে থেমে যায় যে এটা থেকে রেভিনিউ আসতেছে না আশানুরূপ, এটা বাদ, নেক্সট আরেকটা। তো আমি বলবো আপনি যদি একদম এক্সট্রিম লেভেলের রিচ বা ধনী হইতে চান, তাহলে আমার একটা পরামর্শ হচ্ছে এমন একটা পথ আপনি বেছে নেন যে পথটা কঠিন, নাম্বার 1, আর যে পথটা স্লো। স্লো। স্লো কারণ এই দুইটা পথে 99% মানুষ যায় না। আচ্ছা। কারণ যে কাজটা থেকে রেজাল্ট আসতে একটু লম্বা সময় লাগবে, সাধারণত বেশিরভাগ মানুষই ধরে নেয় ওই কাজের রেজাল্ট 0। বাট ওই কাজের কিন্তু একটা খুবই চমৎকার রেজাল্ট আছে। একটু সময় লাগবে যে কাজটাতে, স্লো প্রসেস কিন্তু কঠিন। সো ওই পথে কোনো মানুষই যেতে চায় না। কিন্তু আরেকটা কথা এখানে আছে, ওই পথে গেলে যেন সফলতাটা সার্টেইন, মানে নিশ্চিত, যে আপনি জানেন যে ওই পথে নিশ্চিত সফল হবেন আপনি। ওই পথটা কঠিন, ওই পথটা স্লো। সো আপনি এটাতে গেইন করতে পারবেন। তাহলে কি আমরা ওই গল্পটা বলতে পারি যে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস? যে আমরা যে গল্পটা সারা জীবন পড়ে এসেছি যে কচ্ছপ জিতে যায় খরগোশ হেরে যায় শুধুমাত্র কনসিস্টেন্সি না থাকার কারণে। কনসিস্টেন্সি না থাকার কারণে। আমরা দেখেন এটা এটা নিয়ে তো কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ সেই কাজটাকে পছন্দ করে যেটা ছোট কিন্তু রেগুলার করা হয়। রেগুলার করা হয়। সো কনসিস্টেন্সি আমরা বলি, আমি বলি বিশেষ করে কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। এটা বড় বড় বিখ্যাত ব্যক্তিরাও বলে গেছেন। আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা ফোকাস ধরে রাখতে পারি না, উই আর নট কনসিস্টেন্ট। রাইট। সো আমি যদি আপনাকে বলি ফোকাস ধরে রাখার জন্য যদি আপনি এক লাইনে কিছু বলতে চান, কি বলবেন? ফোকাস ধরে রাখার জন্য আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার অনেক মানুষ এই যে ফোকাস বা প্রোডাক্টিভ থাকার জন্য আরও অনেক অনেক টুলস যোগ করে, যে আমার এটা শিখতে হবে, ওইটা শিখতে হবে, হ্যাঁ, আরও একটা কিছু যোগ করতে হবে। তো ভাই এইটা কিন্তু প্রোডাক্টিভিটির বা ফোকাসের পুরাই একদম বিপরীত একটা জিনিস। কারণ ফোকাস মানেই হচ্ছে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সেটে ফেলা। আচ্ছা। ওয়ান সিঙ্গেল, মানে আপনি যে কাজটা করতেছেন শুধুমাত্র ওই কাজটাই, আর ওই সময় আর অন্য কোনো কাজ আপনি হাতে নেবেন না। বিজনেসের ক্ষেত্রেও মানুষ একটা বিজনেস শুরু করে, আমি এই নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি, এই 18টা বিজনেস আমাকে কেন সুইচ করা লাগছে, কারণ আমার এই নলেজগুলো না থাকার কারণে আমি একটার পর একটা বিজনেস সুইচ করছি। পরে যখন আমি দেখলাম যে না, আমাকে একটু ধৈর্য ধরতে হবে, একটা জিনিসে আমাকে আগে সফল হইতে হবে, তারপর আমার অন্য একটাতে যাব আমি, ঠিক আছে। কিন্তু মানুষ যেটা করে একটার পর একটা সুইচ করে। এবং আপনি এটাও বলতে পারেন যে কেন, তাহলে কি অনেক সাকসেসফুল বিজনেসম্যান আছে না যারা একই সাথে অনেকগুলো বিজনেস রান করতেছে? তো ঠিক আছে, তারা যে কোনো একটা দিয়ে আগে অনেক দূর এগিয়েছে, তারপর আস্তে আস্তে এক্সপ্যান্ড করেছে। যেমন মাইক্রোসফটের যে ফাউন্ডার বিল গেটস, ওনার কিন্তু শুরুতে উনি এই সফটওয়্যার নিয়েই ছিল, তারপর উনি রিয়েল এস্টেট এটা সেটা আরও অনেক কিছু করছে, রাইট। তো এই যে বাংলাদেশের যেমন আমাদের উত্তরবঙ্গের আকিজ, উনি শুরুটা হয়েছে ওনার একটা দুইটা প্রোডাক্ট দিয়ে। সো ওইটাতে উনি অনেক দূর উপরে গেছে, যাওয়ার পর তারপরে উনি এক্সপ্যান্ড করছে। সো একসাথে আপনি আগে রিচ হওয়ার পরে ডাইভার্সিফিকেশন করেন। কিন্তু আপনি এই যে ডাইভার্সিফিকেশন করতে করতে রিচ হইতে পারবেন না। রিচ পিপল ডাইভার্সিফাইড হয়, কিন্তু এই ডাইভার্সিফিকেশনের ওয়েতে গিয়ে রিচ হওয়া পসিবল না। যা দারুণ কথা বলছেন যে আপনি অনেক কিছু নিয়ে একসাথে বড় হতে পারবেন না, বাট একটা কিছু নিয়ে বড় হতে পারলে অনেক কিছু করতে পারবেন। আমি সবাইকেই বলবো যে আমার যারা অডিয়েন্স আছেন, আমি সবাইকে বলবো যে দেখেন যে শাহিদ ভাই যে কথাটা বলছে, ইটস ভেরি ভেরি ট্রু।
তো আমরা কেন ফোকাস ধরে রাখতে পারি না? কারণ আমাদের অনেক কিছু লাগবে। সিলেক্ট ওয়ান থিং আনটিল ইটস ডান। একটা জিনিস সিলেক্ট করেন। আজকে আপনি চিন্তা করলেন যে আপনি বিজনেস করবেন, যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো নিশ হতে পারে। সিলেক্ট করার পর যতক্ষণ পর্যন্ত ওইটাতে শেষ দেখে ছাড়েননি, হয় জিতবেন নয় শিখবেন, এই পলিসিতে যান। হয় আপনার এটা নাও হতে পারে, বিজনেস একটা মরে যেতে পারে। আমি বলি যে বিজনেস মানে বন্ধ করে দিতে পারাও তো সফলতা। আপনি যখন বুঝলেন, যেমন শাহিদ ভাই 18টা বিজনেস বন্ধ করে দিয়েছেন, কারণ আপনি বুঝতে পেরেছেন এই বিজনেসগুলো মরে গেছে, এগুলো আপনার দিয়ে হবে না। আপনি আবার নতুন শুরু করলেন, সেখানে সফল হলেন। তো আমরা একটা নিয়ে অনেক সময় পড়ে থাকি, দিনের পর দিন লোন করতে থাকে, ঋণ করতে থাকে মানুষ। আমি এরকম অনেকজনকে চিনি যে যার আগে ঋণ ছিল 10 লাখ, 10 লাখ থেকে এখন সে 3 কোটি টাকা পর্যন্ত ঋণে গিয়েছে ওই বিজনেসটাকে ধরে রাখার জন্য। আমি তাকে বলছি যে কেন বন্ধ করছেন না, সে বলছে এটা বন্ধ করা সম্ভব না। তো আপনি বলেন যে বিজনেস বন্ধ করতে পারাটাও সফলতা কিনা? অবশ্যই। সবাই বলে যে উইনার্স নেভার কুইট, আমি বলি উইনার্স অলওয়েজ কুইট। আচ্ছা, ধরেন একটা মাছি একটা ঘরের ভিতরে আছে, সে ওই ঘরে একটা জানালা আছে, একটা দরজা আছে, তো সে জানালাটা পাশেই খোলা আছে, দরজাটা জাস্ট বন্ধ আছে, কিন্তু মাছিটা কি করতেছে, বারবার গিয়ে দরজায় বাড়ি খাচ্ছে আর ধাক্কা খাচ্ছে। শেষ পর্যন্ত সে মারা গেল মাছিটা, অথচ পাশেই তার জানালাটা কিন্তু খোলা ছিল। ওই যে মনোরমের একটা কোড আছে, why are you stay in the prison while the door is widely open? আপনি কেন নিজেকে জেলখানায় রেখেছেন যেখানে পুরো দরজা সবকিছু খোলা, পুরো পৃথিবীটা আপনার হাতের মুঠোয়? তো আজকের পর থেকে নিজেকে জেলখানায় রাখা বন্ধ করতে হবে। তো আমরা একটু ফিরে যেতে চাই শাহিদ ভাইয়ের ছোটবেলায়, যে আসলে আপনার জীবনের স্ট্রাগলগুলো কি, কেন হচ্ছে যে আপনি এতটা কনসিস্টেন্ট বা ফোকাস কিভাবে ধরে রাখলেন? নিশ্চয়ই অনেক কষ্ট, অনেক বাধা, অনেক বিপত্তি আপনাকে এরকম একটা মানুষে পরিণত করেছে যে আজকে অন্যের আলোর পথ দেখার দিশারি হচ্ছেন। তো আমরা একটু ফিরে যেতে চাই আপনার ছোটবেলায়। হ্যাঁ, ছোটবেলার জার্নিটা আমার একটু কষ্টদায়কও ছিল। আমি আমার নানা বাড়িতে মানুষ হয়েছি, আমার নানা স্কুল শিক্ষক ছিলেন। হ্যাঁ, উনি আমাকে তার বাসায় নিয়ে গেছে। আমার ধরেন যে বাবা ওরকম সচ্ছল বা ধনী মানুষ ছিলেন না। একটা মাত্র ঘর ছিল আমাদের, ওই একটা মাত্র ঘরে আমরা 4জন ভাই বোন বড় হয়েছি, ঠিক আছে। এবং আমি এমনও নিজের চোখে দেখেছি, ঘরের চালে ধরেন 13-14টা ফুটা ছিল। কি বলেন? হ্যাঁ, পানি পড়তো, তোষকে পানি পড়তো, এখানে আমরা বালতি দিয়ে রাখতাম, জগ দিয়ে রাখতাম, গ্লাস দিয়ে রাখতাম যে পানিটা যেন ওখানে পড়ে। হ্যাঁ, তোষকের শুকনো অংশতে কে শুইবে এটা নিয়ে আমরা মারামারি করতাম যে আমি এই জায়গাটাতে শুব। সো এখন আলহামদুলিল্লাহ আমার 11টা ফ্ল্যাট নিজের। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। হ্যাঁ, 6 তলা একটা পুরা বাড়ির মালিক আমি হইতে পারছি। তো এই যে আমার চোখের দেখা, আমি অনেক মানুষকে দেখছি কাছ থেকে এবং অনেকগুলো গল্পও শুনছি, আপনারাও শুনছেন, যারা আসলে একদম খুবই কমফোর্ট জোনে বড় হয়, তারা লাইফে বড় কিছু করতে পারে না, খুবই কম। আর যারা যারা ডিসকমফোর্টে বড় হয়, তারা ভাবে যে আসলে আমাকে এখন চেঞ্জ করতেই হবে। যেমন আপনি পডকাস্টের নাম দিয়েছেন পরিবর্তনের গল্প, নিজেকে পরিবর্তন করুন। সো এই যে পরিবর্তনটা মানুষ কখন নিজেকে করে জানেন? যখন মানে একটা মানুষ যে পরিস্থিতিতে থাকে, ওই পরিস্থিতিটা যদি তার পরিবর্তন হওয়ার পরে যে পরিস্থিতিটা হবে তার চাইতে যদি সে খারাপ অবস্থায় থাকে, তাহলে সে বাধ্য হয় নিজেকে চেঞ্জ করার জন্য। কিন্তু সাধারণত যে দিন যাচ্ছে কোনো রকম, তাহলে কিন্তু মানুষ যে স্টেজে আছে, যে কমফোর্ট জোনে আছে, সেখান থেকে সে নিজেকে পরিবর্তন করতে চায় না। আচ্ছা, তাহলে ওই যে বিখ্যাত উক্তিটা আমার মনে পড়ে গেল যে ডিসকমফোর্ট ইজ দ্য রিয়াল কমফোর্ট। অর্থাৎ যেটা আপনার করতে আজকে ভালো লাগছে না, ওইটা করলে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি পাবেন, সেটা পাবেন। আপনার হয়তো আজকে কাজ করতে ভালো লাগছে না, রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠতে ভালো লাগছে না, রেগুলার এক্সারসাইজ করতে ভালো লাগছে না, রেগুলার নামাজ পড়তে ভালো লাগছে না, রেগুলার একটা কাজ, বোরিং কাজ করতে ভালো লাগছে না, তাহলে আপনি রেগুলার ব্যর্থতার শিকার হবেন। আজকে প্রতিদিনের ব্যর্থতা আপনাকে নিয়ে যাচ্ছে সফলতার দিকে। একটা একটা ব্যর্থতার পাহাড় আপনি পাড়ি দিয়ে একটা সময় সফলতার এভারেজ চূড়ায় উঠবেন। সো ওই জায়গাটা আসলে আপনার কাছ থেকে আমার মানে অনুপ্রেরণা, যে এই যে চীনের চালে 12-13টা ফুটো ছিল, আজকে 12-13টা ফ্ল্যাটের মালিক আপনি। সো এইটা কিন্তু মানে অনেক বড় পাওয়া। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আল্লাহ এতগুলো ফুটা, আপনি ছাদ দেখতে পাচ্ছিলেন, মানে আকাশ, মানে যতটা ফুটা ছিল ততগুলো ফ্ল্যাট দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। দেখেছেন, নিজেকে বদলালে, নিজেকে, আমি আপনাদেরকে বলছি, নিজেকে বদলালে যে জীবন বদলানো যায়,
আজকের পর থেকে আপনি এটা জাস্ট হাড়ে হাড়ে কল্পনা করেন, এই যে আমার সামনে যিনি, যে আমার প্রিয় বড় ভাই, ওনার দেখেন এমন একটা দিন গিয়েছে যখন পানি ধরে রাখার জন্য বালতি, গ্লাস, বোতল এগুলো নিতে হয়েছে। আজকে ওনার 12-13টা ফ্ল্যাট, কিচ্ছু করার দরকার নেই, বসে থাকলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম। উনি যদি শুয়েও থাকে ওনার কিচ্ছু করতে হবে না। বাট এই মানুষটা তারপরেও দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, একটার পর একটা বিজনেসে ইনভেস্ট করতে হবে। এইখানে একটা গল্প বলি আমি, অনেকেই এরকম করে মনে করে যে আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যে আমাকে আসলে ফিনান্সিয়ালি ফ্রি হইতে গেলে কি করতে হবে, মানে আপনাকে এমন একটা পর্যায়ে যেতে হবে যে আপনি যদি কোনো আর কাজ নাও করেন আপনার জীবন চলে যাবে, আপনার পরবর্তী কয়েকটা প্রজন্ম চলে যাবে, মানে এই লেভেলের সম্পদ আপনার অ্যাসেট বিল্ড করতে হবে। কিন্তু তারপরেও কি আপনি বসে থাকবেন? কি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের অর্থটা হচ্ছে এইটা যে আপনি এমন একটা স্টেজে চলে যান যে আপনার কাজ না করলেও যেন আপনার সব কিছু চলে যায়, এবং আপনি কাজটা করবেন ইফ ইউ চুজ ইট, যে আমার ভালো লাগতেছে তাহলে আমি কাজটা করব, বাধ্য হয়ে আর কাজ করা লাগবে না। সো ওইটা আমার মিশন। এবং আপনি একটা পর্যায়ে যখন যাবেন তখন আপনার মানে প্যাসিভ ইনকামটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, যে আমি কাজ করব না, যেমন আমার এই ফ্ল্যাটগুলো থেকে টাকা আসতেছে, এখন আমার কাজ না করলেও কিন্তু টাকা আসতেছে, এমন বিজনেস বানান, এমন অ্যাসেট তৈরি করেন, এমন আইপিএ ইনকাম প্রডিউসিং অ্যাসেট তৈরি করেন যে অ্যাসেটগুলো থেকে অটোমেটিক্যালি টাকা আসতে হবে। যেমন যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি যে অ্যাসেটগুলো বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে রাখছি, দেখি মোটামুটি ধরেন কোনো একটা অ্যাসেট আমার 3 কোটি টাকা ইনভেস্ট করছি, সেখান থেকে মাসে 1 লাখ টাকা আসতেছে। তো 3 কোটি টাকা থেকে যদি আপনার 1 লাখ টাকা এরকম করে আসে, মানে এইটা একদম মানে সোলো, কিন্তু মানে এই রিয়েল এস্টেট বিজনেসের কথা বলতেছি। তো সেক্ষেত্রে যদি আপনার আরও অনেক ভালো ভালো বিজনেস হয়, এই তারতম্যটা অনেক হবে। এমনও বিজনেস আপনি ইনভেস্ট করতে পারেন যে 1 কোটি টাকা থেকেও আপনার 5 লাখ টাকা আসতে পারে। সো আপনি যদি এরকম যে আমার বসে থেকে আমার 1 লাখ টাকা আসবে, আপনাকে চিন্তা করতে হবে যে না, আমাকে 20 লাখ 50 লাখ টাকার অ্যাসেট বানায় রাখতে হবে। সো আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার 5 লাখ টাকা আসবে, তাহলে আমার এরকম 20-30-50 কোটি টাকার অ্যাসেট থাকা লাগবে। সো আপনি যদি এভাবে চিন্তা করেন যে আসলে আমার যতটুকু আছে ততটুকু শেষ, যে অনেকেই দেখা যায় রিটায়ার্ড করার পর আর কোনো তেমন কাজ করতে চায় না, যে আমি আসলে যা ইনকাম করছি এগুলো এখন বসে থেকে খাবো। মানে চিন্তা ভাবনাটা দেখেন কত ভয়ঙ্কর। যা আছে এখন ওইটা সে খাইতে চাচ্ছে। এখন ধরেন কোনো একটা ম্যাজিক পিল বের হইলো যে ওইটা খাইলে আপনার 5 বছর আরও আয়ু বেড়ে যাবে, তাহলে আপনি ওই 5 বছর কীভাবে চলবেন? সো আপনাকে এমন অ্যাসেট তৈরি করতে হবে যে না, আমার এই 10 লাখ টাকা আছে, বা আমার রিটায়ারমেন্টের এই 50 লাখ টাকা আছে, এইটা আমি এখন খেয়ে খেয়ে জীবনটা পার করে দেব। এই চিন্তা ভাবনা যারাই করে তারা দেখবেন বৃদ্ধ বয়সে গিয়ে অনেক মানে স্ট্রাগল করে, তাদের সন্তানরা তাদেরকে আর দেখে না, ভুলভাল করে ওই টাকাটা কোথাও একটা ইনভেস্ট করছে, মানে টাকাটা নষ্ট হয়ে গেছে, পরে আর তাদেরকে সন্তানও দেখতেছে না। সো এই ধরনের কাজ না করে আপনাদেরকে আইপিএ বা ইনকাম প্রডিউসিং অ্যাসেটে ফোকাস করতে হবে, যাতে প্যাসিভ ইনকাম তৈরি হয়। এটা নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছি। যেমন আপনি যে কথাটা বললেন যে আমাদের উদ্দেশ্য থাকতে হবে এমন যে আমি যাতে প্রাইস ট্যাগ না দেখে প্রোডাক্ট কিনতে পারি, বাট উদ্দেশ্য এমন থাকতে হবে আমি যতদিন বাঁচবো ততদিন কর্মক্ষম। সো আমি বলি আজকের পর থেকে আপনার রিটায়ার্ড সেই দিনই হবে যেদিন আপনি মারা যাবেন। রিটায়ার্ড বলতে কী আছে, আপনি মারা গেলে সারাটা লাইফের জন্য আপনি রিটায়ার্ড। আপনাকে আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়েছে, ধরেন 60 বছর 70 বছর, বাংলাদেশে তো 70 বছর বা 63 বছর লাস্টে যেটা ছিল, 60-70 বছরের মধ্যে ধরলাম আপনি আরও 20 বছর বেশি বাঁচবেন। আপনি যদি 100 বছরও বাঁচেন, এইটাই তো কাজ করার সময়। আপনি দুনিয়াতে আসছেন কাজ করার জন্য, এইখান থেকে আপনি যে ফল এটা নিয়ে যাবেন আখিরাতে। সো আপনি এই দুনিয়ায় যদি কোটি টাকা ইনকাম করতে না পারেন, ওই দুনিয়ায় কোটি টাকা ইনভেস্ট করবেন কেমনে? সো ইনভেস্টমেন্টটা করে যেতে হবে এখানে, যাতে আপনি ওইখানে প্যাসিভ ইনকাম করতে পারেন। সো আমরা দেখেন বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থা, আমি যেটা শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটা নিচে, এতটা নিম্নমানের, যেখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কিচ্ছু শেখানো হয় না। এখানে কোনো মানি রিলেটেড কোনো কথাবার্তা নেই। আমাদেরকে সারা জীবন শেখানো হয়েছে কি, মানে ভোগবাদী, আমরা হচ্ছে কনজিউমার।
সো আমি বলি যে ভাই ক্রিয়েটর হন, আপনি কনজিউমার হইলে কোনো দিন পারবেন না, বাট ক্রিয়েটর হইলে কি হবে, তখন আপনি নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন। যেমন আমরা যারা ট্রেনার, আমরা যারা বিজনেস করি, আমরা কি নতুন নতুন বিজনেস ক্রিয়েট করি, নতুন নতুন ট্রেনিং ক্রিয়েট করি, নতুন কিছু আপনার জন্য আনি। বাট আপনি কি করছেন, সারাদিন ফেসবুকে উল্টা পাল্টা নিউজ এগুলো কনজিউম করছেন, জিনিসপত্র নতুন যেটা আসতেছে ট্রেন্ড ওইটাকে কনজিউম করছেন। যত দিন আপনি কনজিউমার তত দিন আপনি লুজার, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো দিনই আসবে না। আমি বলি যে ইনকাম করা কখনোই সঠিক সমাধান নয়, ইনকামের সঠিক ব্যবহারটাই আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম করে। আর আমরা এরকম টাকা পয়সা নিয়ে কথা বললে আমি দেখছি অনেকেই যে ঈদে এসে কমেন্ট করে যে এই কোটি টাকা নিয়ে কথা বলতেছেন। আরে ভাই, আপনি যদি ভালোভাবে বাঁচতে চান, যদি আপনি একজন মুসলিম হন বা যে ধর্মরই হন, সব ধর্মেই দেখেন আপনার ভালো ভালো যে ইবাদতগুলো আছে, যেমন আপনি হজ করবেন, দেখেন একদম ফরজ একটা ইবাদত, সেটার জন্য কি লাগবে বলেন তো? টাকা লাগবে। আপনি কুরবানি দিবেন, আপনার টাকা লাগবে। জাকাত দিবেন, আপনার কি টাকা লাগবে। দান করবেন, হ্যাঁ, দান করবেন, আপনার টাকা লাগবে। সো এই টাকা পয়সা নিয়ে যখন আপনারা এই জিনিসটাকে অনেকেই আবার চিন্তা করে নেগেটিভভাবে, আপনার ব্রেনে যদি টাকা পয়সা খারাপ জিনিস এই জিনিসটা ইনস্টল থাকে, আপনি জীবনেও ধনী হতে পারবেন না, এটা আজকে লিখে নেন। আর টাকা পয়সা ভালো জিনিস, ধনী মানুষ ভালো মানুষ, এই জিনিসগুলো যদি আপনি ইনস্টল করতে পারেন, আপনি কিন্তু ধনী হবেন। কারণ আমরা কাজ করি, আমরা চলি কনশাস মাইন্ডে, আমরা কোনো কাজ করতে পারি না, আমরা চলি হচ্ছে সাবকনশাসলি। সো ধরেন আপনি কনশাস মাইন্ডে বলতেছেন আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়বো, আপনি কনশাসলি বলেন আমি ধূমপান ছেড়ে দিব, আপনি কনশাসলি বলেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, আমি ডিসিপ্লিন থাকবো, ফোকাস থাকবো, ফেসবুকের এত পরিমাণ রিলস কনজিউম করব না, এগুলো আপনি কিসে বলেন তো? কনশাস মাইন্ডে বলেন। মানুষ যখন কোনো একটা জিনিস কনশাসলি চিন্তা করে, ওই জিনিসটা কিন্তু সে পারে না। আপনার সাবকনশাস হচ্ছে আপনার দানব, জায়ান্ট, সে 95% আপনাকে কন্ট্রোল করে। সো আপনার সাবকনশাসে যদি টাকা পয়সা খারাপ জিনিস, ধনী মানুষ খারাপ মানুষ, এই জিনিসগুলো গেঁথে যায়, আপনি জীবনেও নেভার এভার পসিবল আপনার দ্বারা ধনী হওয়া। এই একটা জিনিস জাস্ট খালি আজকের যদি পুরো পডকাস্ট থেকে একটা জিনিস শিখতে হয়, এই যে সাবকনশাস মাইন্ডে আপনি কোন জিনিসটা দিচ্ছেন। আপনি ছোটোবেলায় 3 থেকে 7 বছরের মধ্যে বা 3 বছরের আগে 80% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়, 7 বছরের আগে প্রায় 95 থেকে 98% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। সো ওই সময়গুলোর মধ্যে আপনি কি শিখছেন, কি শুনছেন, যে হি ইজ পুর বাট অনেস্ট, হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। দেখছেন, মানে আপনাদের যে পড়ালেখার শিক্ষা ব্যবস্থায়ও এই জিনিসটা ঢুকাই দিচ্ছে যে মানে গরিব মানুষ সৎ হবে আর ধনী মানুষ অসৎ হবে, এইটাই স্বাভাবিক। ইংরেজি গ্রামার শিখতে গিয়েও আপনি কিন্তু এগুলাই আপনাকে শিখে আপনার ব্রেনের ভিতরে ইনস্টল করে দেওয়া হয়েছে। সো এই ইনস্টলেশনটা মজার ব্যাপার হচ্ছে নিউরাল পাথওয়ে, নিউরোপ্লাস্টিসিটি, এগুলা কিন্তু নিউরোসায়েন্সের একদম খুবই ভালো রিসেন্ট আবিষ্কার। এগুলা আমাদেরকে যেটা বলতেছে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারবেন, আপনার ব্রেনের জিনিসপত্রগুলো পরিবর্তন করতে পারবেন। সো আপনি আপনার দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করেন। কেউ একজন সফল মানুষ হয়েছে, তাকে যদি আপনি গালি দেন, দেখবেন আপনার কপালে সফলতা কখনোই জুটবে না। আপনি আসেন, আপনার সাথে আমি 10 ঘন্টা কথা বলে আপনাকে ম্যাথ করে, মানে ক্যালকুলেটিভ ওয়েতে আমি আপনাকে দেখায় দিব যে আপনি ব্যর্থ হবেন। সো এই জিনিসগুলো মানুষ আসলে বুঝতে পারে না। কারণ আপনি যখন একজন সফল মানুষকে গালি দিচ্ছেন, একজন ধনী মানুষকে এরকম বাঁকা চোখে দেখতেছেন যে সে ঘুষখোর, সে সুদ খেয়ে টাকা পয়সা চলে, দুর্নীতিবাজ, এইভাবে সে বাড়ি গাড়ি করছে, এই জিনিসগুলো যখন আপনি বলবেন আপনার সাবকনশাসে, তখন গেঁথে যাবে মাই গড, ধনী মানুষ হওয়াটা তো অনেক খারাপ মানুষ, সে আপনাকে হতে দিবে না। আপনি এদিকে পরিশ্রম করতেছেন, স্ট্রাগল করতেছেন, অনেক চেষ্টা করতেছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু দিন শেষে যখন রেজাল্ট পাচ্ছেন না, তখন আপনি আসলে অরিজিনাল জিনিসটা বুঝতেছেন না। আপনার মানি ব্লুপ্রিন্ট জিনিসটা আপনার বুঝতে হবে। আপনার মানি মাইন্ডসেট যদি এখানে থাকে, যেমন ডোনাল্ড ট্রাম্প কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার পথে চলে গিয়েছিল, সে আবার বিলিয়নিয়ার হয়েছে। কিভাবে হয়েছে? কারণ তার মাইন্ডসেট, তার যে মানি ব্লুপ্রিন্ট, এইটা কিন্তু বিলিয়নিয়ার লেভেলেই ছিল। এখন সে যতই হোক, ধরেন আপনি যিনি এই কথাটা শুনতেছেন,
আপনার কাছ থেকে ধরেন সমস্ত টাকা পয়সা কেড়ে নেওয়া হইলো বা কোনো কারণে আপনি সব হারিয়ে ফেললেন, তো কিছুদিন পরে গিয়ে বলেন তো কি হবে? আপনি কিন্তু আবার আপনার লেভেলেই চলে আসবেন ইনশাল্লাহ। কিভাবে আসবেন? কারণ আপনার স্কিল, আপনার মাইন্ডসেট, এগুলো দিয়ে আপনি আসবেন। এই যে অনেক গবেষণায় দেখা গেছে আমেরিকাতে এগুলা এই লটারি নিয়ে অনেক গবেষণা হয়। দেখা যায় যে যে মানুষগুলা লটারি পেয়ে একদম রাতারাতি অনেক ধনী হয়ে যায়, কিন্তু 2-4-5 বছরের মধ্যে উনি আবার যে স্টেজে ছিল ওই স্টেজে নেমে আসে। এগুলো কেন আসে ভাই? কারণ তার সাবকনশিয়াস মাইন্ডে তার মানি নিয়ে, তার টাকা পয়সা নিয়ে যে লেভেলটা আছে ওই লেভেলে উনি আসবেই, এটা স্বাভাবিক।